আসলে কনেক ভাই একজন খুব ভালো মানুষ, গুণী মানুষ, একজন ভদ্র মানুষ। উনি আমাকে খুব পছন্দ করেন এবং ওনার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেন। বিশেষ করে উনি বারবার আমাকে ফোন দিয়ে বলেন, "তুমি আসবা কিনা, আসবে না?" প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে ফোন দিয়ে আমার শিডিউল নিয়ে তারপর সে আমাকে পোস্টার করে পাঠান এবং সে আমার খুবই প্রশংসা করেন। বিশেষ করে উনি আমার নাচের খুব ভক্ত এবং নাচের জন্যই উনি আমাকে বিশেষ করে প্রত্যেকটা প্রোগ্রামে উনি আমাকে ইনভাইট করেন। হ্যাঁ, নাচ গান ২ টাই। তবে বিশেষ করে উনি হয়তো বেশি আমার নাচটাই হয়তো বেশি পছন্দ করেন। উনি আমার নাচের প্রশংসাটাই বেশি করেন। আর যেহেতু কবি মানুষ, সাহিত্যিক মানুষ, উনি ভালো লেখেন, ভালো কবিতা লেখেন। প্রত্যেকটা প্রোগ্রামেই উনার প্রোগ্রাম ছাড়াও উনি আমার অন্যান্য প্রোগ্রামগুলো দেখার জন্য আসেন। এসে আমার সাথে কথা বলেন, হেসে খুবই ভালো মানুষ। আর উনি তো গুণী মানুষ। উনাকে নিয়ে বলার মতো মানে ওইভাবে বহিঃপ্রকাশ করার মতো আমি ছোট মানুষ, আমার ভিতরে কিছু নাই। কারণ উনি তো কবি। কবি তো আধ্যাত্মিক হয়। যারা সাধক, যারা লিখেন, যারা কবিতা লেখেন, গান লেখেন, যারা সাধক, বাউল, মর্মী তারা তো অনেক কিছু লিখতে পারে না। আমরা তো শুধু শুনে শুনে গান গাই বা দেখে দেখে মুখস্থ করে বা প্র্যাকটিস করে গান গাই। আর ওনারা তো ভিতর থেকে তাদের ভিতরের মানে কথাগুলোই তারা প্রকাশ করে কবি হয়েছেন। মানে ওনাদের নিজস্ব একটা পরিচয় আছে। আর আমরা তো সিঙ্গার, ডান্সার, আমরা শুনে শুনে বা প্র্যাকটিস করে পড়ে আমরা শিল্পী। তো উনি হলো গুণী মানুষ। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। ওনার প্রতি ভালোবাসা এবং শুভকামনা থাকবে। উনি আরো ভালো প্রোগ্রাম করুক, এগিয়ে যাক। দোয়া ভালোবাসা থাকবে। আর উনি এভাবেই প্রতি মাসে উনি প্রোগ্রাম করেন। এভাবেই প্রোগ্রাম করে আমাদেরকে ইনভাইট করুক। আমরা আপনাদের সহ সবাইকে নাচে গানে আনন্দিত করব। এটাই হলো আমাদের পেশার। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আরো ভালো কিছু, আরো ভালো আপডেট কিছু নিয়ে আসতে পারি। আমরাও ভালো কিছু করতে পারি, আমরাও একটু গুণী হতে পারি। যদিও শিল্পীরা গুণী, শিল্পীর একজন যোদ্ধা। আমরাও অনেক পরিশ্রম করি, মানে আমরা যুদ্ধ করি। যুদ্ধ এই জন্যই করি যে আমরা আমরা কখন ঘুমাই, কখন মানে খাই, এটা আমাদের কোনো শিডিউল নাই। কারণ আমরা এই যে এখানে প্রোগ্রাম করে আমি আরেকটা প্রোগ্রামে যাব, সেই প্রোগ্রাম আমাকে সারা রাত করতে হবে, সারা রাত আমাকে গান গাইতে হবে। আবার সকালে বাসায় এসে ২-৩ ঘন্টা হয়তো ঘুমাইতে পারবো। তারপর আবার আমাদেরকে যুদ্ধ নামতে হবে। তা আমরা একটা সৈনিক, আমরা একটা যোদ্ধা। আমরা যারা কবি বলি, গীতিকার বলি, সুরকার বলি, সিঙ্গার বলি, ডান্সার বলি না, আমরা যে যার পজিশন এই কাজ করি না কেন, আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে আমাদেরকে পরিশ্রম করতে হয়, যুদ্ধ করতে হয়। এই আর কি। ভালোবাসার ভাই আমার কনক ভাই, ওনার জন্য অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা অভিনন্দন। সে আরো এগিয়ে যাক, আমাদেরকে এইভাবেই অনুপ্রেরণা দিয়ে, ভালোবাসা দিয়ে আরো ভালো সে গল্প লেখুক, কবিতা লেখুক, আমাদেরকে নিয়ে কিছু লেখুক। এটা ওনার কাছে আমার প্রত্যাশা। আসলে জানি না, ভক্তদের ভালোবাসা হয়তো আমাকে অনেকটাই অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সাথে আমি অনেকগুলো বছর যুদ্ধ করেছি। আপনারা হয়তো জানেন, আমি বিগত ইন্টারভিউতে বলেছিলাম যে আমি শাবানা ম্যাম, শাবনূর ম্যাম এবং আলমগীর সাহেব আমার একজন পছন্দের নায়ক। ওনাকে দেখে, ওনাদের কেমিস্ট্রি দেখে আমি ছোটবেলায় যখন সাদা কালো টেলিভিশনে মুভি দেখতাম, তখন তাই আমার স্বপ্ন ছিল আমি শাবানা হব। শাবানা ম্যাম হওয়ার জন্য আমি এই ২০০৩ সালে, অনেক ছোট তখন, বুঝি না, তখন আসছি। তাই আজকে ২২ বছর বিগত পার হয়ে গেছে। এই ২২ বছর আমার জীবনে অনেক চোরাই চড়াই উতরাই পেরিয়ে, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে, অনেক সমালোচনা আলোচনার মুখে দিয়ে, অনেক শত্রুর বাধা বিঘ্ন পেরিয়ে, অনেকের সমালোচনা নিয়ে, ভালোবাসা নিয়ে আজকে আমি এই অবস্থানে এসেছি। এবং আমি যেন আমার অবস্থানকে ধরে রাখতে পারি, কোনো শত্রু আমাকে যেন আটকাতে না পারে, কোনো কালো ছায়া যেন আমার উপর পড়তে না পারে, কোনো শত্রুই যেন আমাকে আটকাইতে না পারে। আমি আমার এই ক্যারিয়ারের জন্য আমি এখনো কোনো ভালোবাসাকে ভালোবাসতে পারি না, কোনো প্রেমকে প্রেম বলে মেনে নিতে পারি না। যার সাথে প্রেম করতে যাই তখন এটাই মনে হয় যে আমি হয়তো প্রেম করলে হয়তো আমার ক্যারিয়ারটা ডাউন হয়ে যাবে, বা বিয়ে শাদী করলে হয়তো বা যে আমার ক্যারিয়ারটা আমি উঠাইতে পারবো না, আমি সাবানা হতে পারবো না। যদিও আমার জনপ্রিয়তা এখন কম নেই, এটা অহংকার না, অনেকটা হয়েছে, কিন্তু আমি সাবানা তো হতে পারি নাই। সেটা তো বাস্তব। কিন্তু সাবানা আমি কখনোই হতে পারবো না, সাবানা ম্যামের মতো তো হতে পারবো না। হ্যাঁ, অবশ্যই মেঘলা অন্তরের মতো হয়ে সে অগ্নিকন্যা হয়েই আসবে। অলরেডি আমি তো অনেকগুলো সিনেমায় কাজ করেছি, আপনারা জানেন। রিসেন্টলি আমার একটা সিনেমা আমি চুক্তিবদ্ধ হয়েছি। হাবিব আমাদের পরিচালক, প্রযোজক, ভিলেন অভিনেতা হাবিব খান, ওনার আমি মুসলিম সিনেমাতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। শীঘ্রই আমি 30 তারিখে, আমাদের 25 তারিখে শুটিং শুরু হয়েছে। 30 তারিখ থেকে আমার শিডিউল, সেটাতে আমি কাজ করছি। আরেকটা সিনেমা আছে পাহাড়ি কন্যা, সেটাতেও আমি কাজ করব। কিন্তু আমার স্বপ্ন হলো শুধু সিনেমায় কাজ করলে হবে না, আমি যে শাবানা ম্যাম হওয়ার জন্য আসছি, শাবানা ম্যাম হতে না পারলেও শাবানা ম্যামের মতো আদর্শকে বুকে ধারণ করে যেন ভালো কাজ করে আপনাদেরকে উপহার দিতে পারি, জনগণের ভালোবাসা নিয়ে শাবানা ম্যামের মতো আমি সারা জীবন অমর হয়ে থাকতে পারি। যেমন আমাদের সালমান শাহ, উনি প্রয়াত হয়েছেন আরো আজ থেকে 96 সালে উনি প্রয়াত হয়েছেন। আপনারা জানেন যে ওনাকে উনি একজন গুণী শিল্পী, ওনার মতো সুপারস্টার বাংলাদেশে আর নাই, আর হবে না। এখন আমরা ওনাকে কপি করি, ওনার স্টাইল, ওনার যে গেট আপ, ওটাই আমরা ফলো করে কিন্তু কাজ করতেছি। তো ওনার মতো কিং খান আর মানে সুপারস্টার আর আসবে না। ওনাকে তো ভালো মানুষ বিধায় তাকে হত্যা করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। তো ভালো মানুষের বেশি দিন বাঁচে না। তা আমরা চাই যে এরকম আমি মারা গেলেও, যেমন সালমান শাহ মারা যাওয়ার পরেও তার সালমান ভক্তরা
তার জন্য আন্দোলন করে যাচ্ছে, ভালো কিছু করে যাচ্ছে, তাকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। তা আমিও এমন কিছু করতে চাই যে আমি যদি মারাও যাই, চলো যে আপনাদের মাঝে না থাকি, যেন আমাকে নিয়ে আলোচনা হয় বা আমাকে নিয়ে মানুষ নেগেটিভ কিছু নেগেটিভ না করে পজিটিভ কিছু করে আমাকে নিয়ে তারা ভালো মানে আমার আমার প্রজন্মী পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা আমাকে নিয়ে একটু আমি মানে অমর হয়ে থাকি বা কিছু করে এমন কিছু করতেছে যাতে আমি আমার পরবর্তী কালেও যেন আমাকে নিয়ে আলোচনা হয়, আমি এটা চাই, ভালো কিছু করতে চাই। আপনার জানি যে আপনি একটি প্রতিষ্ঠানেরও মালিক, তো যারা নতুন উদ্যোক্তা আছেন এবং নতুনদের জন্য আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি আছে? দেখেন, আমি আগেই বলেছি যে আমি চড়াই উতরাই পেরিয়ে এসেছি। আমি যখন নায়িকা হওয়ার জন্য আসি, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এই ঢাকা শহরে আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। তো সেই ক্ষেত্র থেকে আমি বুঝি আমার কষ্টটা। আমি যখন আমি সর্বকুল হারিয়ে টাকা পয়সা অনেক কিছু লস খেয়ে যখন আমি পারি নাই, তখন আমার মনে অনেকটা দাগা কেটেছে যে আমি নিজেই প্রতিষ্ঠান তৈরি করব এবং সেই প্রতিষ্ঠান থেকে যে আমার মতো যারা যুদ্ধ করতে চায়, যারা কাজ করতে চায়, যারা অভিনেত্রী হতে চায় বা সিঙ্গার ডান্সার হতে চায়, তাদেরকে আমি সুযোগ দেবো। তাদেরকে আমি নতুনদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে এবং আমার জন্য তারা যদি কাজ করতে চায় অবশ্যই আমি সহযোগিতা করবো, আমার প্রোডাকশন আমি কাজ করাবো। অলরেডি নতুনদেরকে নিয়ে আমি কাজ করেছি এবং যদি করতে চায় আমি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো, কারণ সেই কষ্টটা, সেই যে দুঃখটা, সেই ফিলটা আমি বুঝি যে একটা মানুষকে স্বপ্ন পূরণ করতে হলে যে তাকে কতটা কষ্ট করতে হয়, কতটা মানে কাঠখড় পেরোতে হয়, সেটা আমি বুঝি। তা আমি তাদের জন্য ভালো কিছু করতে চাই। যারা আমার সাথে কাজ করতে চাইবে, যারা আমার সাথে হেল্প চাইবে, আমি অবশ্যই তাদের জন্য প্রাণ দিয়ে কাজ করব। আপনাদের দুজনের জুটি প্রায় আমরা দেখতে পাই। দুজন জুটি কেমন, বা আপনারা ভাইয়া যদি বলেন একটু যে আপনারা কেমন আসলে আমরা জুটি বেঁধে কাজ করছি দীর্ঘদিন। মেঘলা অন্তরা তো মানে মেঘলা অন্তরা মেঘলা ওর মানে জন্য বলার মতো কিছুই আমার কাছে আর নাই। ওই একাই 100। আর ও শিল্পকলাতে আমাদের পরিচয় হয় বেশ 3 বছর আগের কথা। তখন থেকেই ও আমাকে টেনে তোলার জন্য আপ্রাণ দিয়ে চেষ্টা করেছে আর কি। তো এখন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা সাকসেস। এখন এই শিল্পকলা কচিকাঁচা বিভিন্ন জায়গায় যমুনা ফিচারেও আমরা প্রোগ্রাম করেছি। সেখানে দর্শকদের দেখেছি যে মেঘলা অন্তরা তন্ময় না আসলে ওদের শান্তি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমরা মাঠে না নামি ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের খুঁজতে থাকে। তো এটা আমি মনে করি যে এর পিছনে একমাত্র আমার হিরোইন মেঘলা অন্তরার আচ্ছা, অবদান। আমি একটু বলতে চাই, ওকে নিয়ে যখন ও একটু তখন মানে পরিচিত কম ছিল, 3-4 বছর আগের কথা, যখন ওকে নিয়ে আমি শিল্পকলা বা বিভিন্ন জায়গায় পারফরমেন্স করতাম, তখন আমাকে সবাই বাধা দিত যে ও কি, ও তো আমাদের না, আমাদের ধর্মের না, তারপরে ও তো নাচ ঠিক মতো করতে পারে না, আর ওকে নিয়ে তুমি কেন নাচো, ওকে নিয়ে কেন। আমি বলছি কেন, আমাদের ধর্ম মানুষের সবচেয়ে লালনের প্রত্যেকটা গানে মানব ধর্মকে বুঝিয়েছেন, এখানে ধর্মের কোনো বিষয় না। সে একটা মানুষ, এটাই সবচেয়ে বড় কথা। সে কোন ধর্ম পালন করলো, কোন ধর্ম পালন করলো না, এটা আমাদের বিষয় না। এটা হলো সে তার পক্ষ থেকে সে তার ভগবানকে পূজা করে। আমরা আল্লাহ তালাকে মানি, ঘুরে ফিরে কিন্তু একজনই, আল্লাহ বলেন ভগবান বলেন একজনই। তো সে ওনার ওয়াইফও আমাকে বলেছেন যে আপা, আপনাদের জুটিতে খুব ভালো লাগে, আপনাদের দুইজনই স্লিম লম্বা, আর আপনাদেরকে অনেক ভালো লাগে, আপনার সাথে যদি তন্ময় কাজ করতে পারে সে একটু উঠে যাবে, কাজ করবে। তো সেই থেকে ওকে আমার সাপোর্ট দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। আমি ওকে বলেছিলাম যে তুমি একসময় ভালো করবা। ওকে নিয়ে আমার অনেক যুদ্ধ করতে হয়েছে। দেখছি না, তুমি তো আর আমাদের না, সে ছেলেও না মেয়েও না, আর ও তো একটা ছেলে মানুষ। সে যদি আমার সাথে কাজ করে বা ও না হলো যদি নতুন আরো কেউ না কেউ আসতো, আমি আরো অনেকের সাথে নাচ করেছি। তো ও যখন দেখলাম যে না, ওর মধ্যে একটা চেষ্টা আছে, উপরে উঠতে পারবে। তা আমি তো আগেই বলছি যে আমার প্রতিষ্ঠান থেকে আমি সবাইকে উপরে উঠাবো। তো ওর ভিতরে চেষ্টা আছে, সততা আছে। ও একটা এমন ছেলে, মানে সৎ, অন্য ধর্মের হলো ওর ভিতরে এতটা সততা, মানে নেগেটিভ কোনো মাইন্ড নাই, ওর ভিতরে কোনো শয়তানি নাই, কোনো কিছু নাই। এই জন্য ওকে ভালো লাগে। এই জন্য ওকে আমি সাপোর্ট দিয়ে টেনে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি উপরে ওঠানোর জন্য। আমি ওর জন্য সবসময় দোয়া করি। এখন আমি ছাড়াও ভালো ভালো আমাদের শিমু আপু আছে, অভিনেত্রী, চলচ্চিত্রতে, ওনার সাথেও সে নাচ করেছে, পূজাতে আর কয়েকটা নাচ করেছে, আরো কয়েকটা মেয়ের সাথেও কাজ করেছে। সে দেখে ভালো এগিয়ে যাচ্ছে। তো ওর জন্য দোয়া, শুভকামনা। ওর পরিবারের জন্য, ওর একটা ছেলে গোল্ডেন 5 পেয়েছেন এবার পরীক্ষাতে, খুব ভালো। সবার আগে সে আমাকেই ফোন দিয়ে জানায় ওর ওর ছেলে মেয়ে কোনো সমস্যা হলে বা কিছু হইলে। প্রশ্ন, যে প্রশ্নটা হলো যে প্রথম ক্যামেরার সামনে আপনার দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আহ, যখন আমি শুটিং এর কথা বলছেন, প্রথম যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ায়, এটা কি ইন্টারভিউতে নাকি সিনেমার শুটিং এ, সেটা বলতে হবে। যেই হোক হ্যাঁ, যে কোনো ক্যামেরার হ্যাঁ, সামনে আমি আমার একটা অভিজ্ঞতা আমি বলি। একটু প্রেম দরকার সিনেমার শুটিং যখন আমার প্রথম অভিজ্ঞতা, যেহেতু আমি নায়িকা হওয়ার জন্য আসছি, তখন তার আমি বলি না যেখানে আমার চরিত্র কি, ক্যারেক্টার কি। আমাদের মিজান মামা যে ওই যে আমাদের যে সহশিল্পী গুলাকে ওখানে নিয়ে যায়, হাজার হাজার মানে শিল্পী তারা দেয় বিভিন্ন ক্যারেক্টারের জন্য। তো প্রেম দরকার, একটু প্রেম দরকার, শাহিন সুমন পরিচালিত সিনেমা, সেটা গাজীপুরে শুটিং হচ্ছে। তা আমি, আমাদের একজন বড় ভাই ছিল, ওনার মাধ্যমে আমি গিয়েছি, ওনার বাড়ি রংপুর। তো যাওয়ার পরে উনি আমাকে পরিচয় করলেন মিজান মামার সাথে যে আমি অভিনয় করতে চাই, নায়িকা হওয়ার জন্য আসছি। তো উনি যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, পিছনে আরো অনেক ছেলে মেয়ে ছিল,
যদিও ওইটা আমার একটা পাসিং ক্যারেক্টার ছিল, আমি এটা বুঝি না যে পাসিং ক্যারেক্টার। তো সেই মুহূর্তে আমার ফিল হয়েছে যে আমি হয়তো নায়িকা, অনেকগুলো বড় বড় ক্যামেরা যেহেতু, আমি তো এতে কিছু বুঝি না। সেই মুহূর্তে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি, আমার মাকে আমি ফোন করছি, মা তাড়াতাড়ি টেলিভিশনটা খোলো, আমাকে দেখা যাচ্ছে আমি নায়িকা শাবানা ম্যাম হয়ে গেছি। এখন অনেক ক্যামেরা আমার সামনে আছে, যে এখন আমি নায়িকা, তুমি এখন টেলিভিশন খুলি আমাকে দেখতে পাবো, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই ছিল আমার একটা অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। সেই ফিলটা কেমন ছিল? সেই ফিল্ডটা তো আমি কি বলবো, যে মনে হয় যে আমি নায়িকা হয়ে গেছি, যেটা এটা তো মানে কি আনন্দের, নায়িকা বুঝতে পারবো হলে না, যে আপনি feel-টা বুঝেন আছে না। না, সেই feel-টা পেয়ে গেছি। হ্যাঁ, যে আকাশে মানে চাঁদ পাওয়ার মতো। তখন আমি আমার মাকে ফোন করেছি যে আমার টেলিভিশনটা তাড়াতাড়ি খোলো, সবাইকে বলো যে আমি নায়িকা হয়ে গেছি, আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, আমাকে দেখাচ্ছে। কোন চরিত্রটা অভিনয়ের যেটা এখন পর্যন্ত আপনার হৃদয়ে দাগ কাটে? এটা হলো, আমি একটা অভিনয় করেছিলাম পাগলির জীবন, মানে পাগলের ক্যারেক্টারে, যে একটা পাগলকে যে মানুষ কতটা অবহেলা করে, অবজ্ঞা করে, খাওয়ান পর্যন্ত দেয় না। আপনারা দেখবেন আমার চ্যানেলে গেলে আছে পাগলির জীবন, একটা নাটক আছে, সেইখানে আমি বাস্তব চরিত্রকে তুলে ধরেছিলাম যে একটা পাগলকে মানুষ অবহেলা করে। যখন আমি ক্যামেরা যে দেখে, তখন তারা খাবার দাবার সবকিছু দিয়ে দেয়। যখন ক্যামেরার সামনে একটা পাগল খেতে চায়, মানে পেটের ক্ষুধা নিয়ে খাবার জন্য আকুতি মিনতি করে, তাকে খাবার দেওয়া হয় না, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেই অভিজ্ঞতাতে আমার হৃদয়ে এখন দাগ কাটে। ওটা পুরস্কার পাওয়ার মতো একটা গল্প, আপনারা দেখবেন আমার চ্যানেলে আছে, পাগলির জীবন। চরিত্রে ঢোকার জন্য নিজেকে আপনি কিভাবে প্রস্তুত করেন? চরিত্রে ঢোকার জন্য আমি থিয়েটার করেছি, যে আমাকে তো শাবানা হতে হবে, শাবনুরের মতো অভিনয় করতে হবে, শাবনুর ম্যামের মতো, যদিও পারি না, তারপর চেষ্টা করি। জীবনে আমি বিভিন্ন থিয়েটারে কাজ করেছি। এখন বর্তমানে আমি আছি দৃশ্যকাব্যতে ইডিপাস নাটকের চরিত্র করছি, যে গল্পের মধ্যে মার সাথে ছেলের বিবাহ হয়, একটা দাগ কাটার মতো একটা গল্প, এটা হিন্দু চরিত্রের গল্প। সেখানে রাজা মারা যায় আর ছেলে তার মাকে বিয়ে করে, এটা একটা এই হিস্টোরিতেই ছিল এরকম গল্প। লাস্টে ছেলেটা চোখ অন্ধ করে ফেলে, মেয়েটা মারা যায়, এমন একটা গল্পে কাজ করতেছি। আর নিজেকে আরো ভালো অভিনয় করার জন্য, আরো ভালো উপরে ওঠার জন্য আমাদেরকে থিয়েটার করতে হবে। আমরা যারা অভিনয় করতেছে, গান যেমন শিখতে হয়, নাচ যেমন প্র্যাকটিস করতে হয়, তো ভালো অভিনয় করার জন্য থিয়েটার করা জরুরি সবার জন্য। এটা ব্যস্ত জীবনে আপনার কিভাবে নিজেকে রিফ্রেশ রাখেন? আসলে জীবনটা তো একটা যুদ্ধ, আর এই যুদ্ধের সাথে মোকাবেলা করাটাই আমার কাজ। আমি যখনই ভেঙে পড়ি, আজকেও কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত, আমি গতকাল সারাদিন প্রোগ্রাম ছিল, তার আগের দিন রাত্রে প্রোগ্রাম করেছি, আজকে গতকাল সারা রাত আমি প্রোগ্রাম করেছি। করার পর আজকে আমার মনে হচ্ছে না যে আমি বাসা থেকে বেরোতে পারবো। তখন আমাকে ফোন করেছে যে তাড়াতাড়ি আসো, এখানে তো গান শুরু হয়ে গেছে। তো তখন আমি মানে মাত্র উঠে খাবার খেলাম, 5:30 বাজে, খেয়ে তাড়াহুড়া করে এই মেকআপ দিয়ে রেডি হয়ে আসছি। আমার শরীর বলতেছে, মানে আমার শরীর বলতেছে আমি যাবো না, আমার মন বলতেছে না, আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে আরো ভালো কিছু করতে হবে, আমাকে স্ট্রাগল করতে হবে, আমাকে যুদ্ধ করতে হবে। আর পরিশ্রম ছাড়া আপনারা জানেন যে কোনো সাধক হতে পারে নাই। গুণী মানুষ, আজকে যারা গুণী হয়েছেন, যারা কোটিপতি হয়েছেন, যারা বিশাল কিছু করেছেন, বা তাদের আজকে সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশ বিদেশে, তারা কষ্ট করেই একটা জায়গায় এসেছেন। তা আমাকেও আরো যুদ্ধ করতে, যুদ্ধ আমার মাথার উপরে কোনো ছাতা নেই, আজ পর্যন্ত নেই। আমি আজকে আমার 22 বছরের যুদ্ধে আমার মাথার উপর কোনো ছাতা নেই, কোনো মানুষের হাত নেই, কোনো কালো টাকার ছায়া নেই, কোনো মানুষের মানে ভালোবাসা অনুপ্রেরণা নেই। শুধু মুখেই বলে যে তুমি সুপারস্টার, এই সেই, আমাকে এই করবে সেই করবে, কিন্তু কাজের বেলা কেউ নেই। আমি আমার যুদ্ধতে আমার ফ্যামিলি সাপোর্টও নেই। আমি আমার উপর মনের উপর মনোবল রেখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ডেকে মনে মনে কান্নাকাটি করে যে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করো, আমাকে তুমি সাহায্য করো, বিপদ বলে সবসময় আমি আল্লাহকে স্মরণ করি, উনি আমাকে সাহায্য দেন। আমার মনোবলের জন্য এত ব্যস্ততার মধ্যেও আমার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণেই আমি আসতে পারি, শুধু আমার মনের জোরের জন্য। আল্লাহর উপরে হাজার হাজার শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া করি যে আল্লাহ আমাকে মনোবল দিয়েছেন। অভিনেত্রী না হলে আপনি তাহলে নিজেকে মানে কি হতেন? অভিনেত্রী না হলে আমি অভিনেত্রী না হলে অভিনেত্রী হতাম, কারণ আমার জীবনে স্বপ্নই ছিল আমি অভিনয় হবো, আমি টেলিভিশনে ঢুকবো। সাদা কালো ছবিতে যখন শাবানাকে দেখতাম, তখন আমি টেলিভিশনের গ্লাসে হাতাইতাম যে এই দিক দিয়ে ঢোকা যাবে কিনা, মানে আমার স্বপ্নই ছিল আমি টেলিভিশনে ঢুকবো, যে এখানে এই মানে টেলিভিশনটার ভিতরে ঢুকতে পারবো কিভাবে। আমি গিয়ে যখন হাত দিতাম, দেখতাম যে এর ভিতরে ঢোকা যায় কিনা, তখন দেখতাম এটা একটা গ্লাস, এখানে ঢোকা যাবে না। আমি অভিনেত্রী না হলে অভিনেত্রী হতাম, অভিনয় না হলে অভিনেত্রী হতাম। আমার স্বপ্নই ছিল আমি অভিনেত্রী হবো। সিঙ্গেল নাকি? আমি অলওয়েজ সিঙ্গেল, আমি সিঙ্গেল এই জন্যই থাকবো কারণ আমি যদি ডবল হয়ে যাই, আমার স্বপ্ন পূরণ করতে পারবো না, আমার ক্যারিয়ারে বাধা হয়ে পড়বে। এসেছে কতবার? ভালোবাসা, আমার জীবনে ভালোবাসা ক্ষণস্থায়ী। যখনই কারোর সাথে ভালো সম্পর্ক হয়, সেটা ভালোবাসা মানে ভালোবাসাতে পরিণত না হয়ে বন্ধুত্ব পরিণত হয়ে যায়, মানে মানে প্রেমের সম্পর্কটা হয় না। যার সাথে ভালো সম্পর্ক হয়ে যায় বা প্রেম হবে হবে মনে একটা ভাব জাগে, ফিলিংস আসে, তখনই কেন জানি তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তখন ওই মনে দাগা দেয় যে না, এটা আমার ক্যারিয়ার নষ্ট হবে। যেন অনেক নায়িকারা ঝরে গেছে বিয়ের পরে, তা আমি চাই না যে আমার ক্যারিয়ারে বাধা হোক। এটার জন্য আমি মানে চাই না যে আমি সিঙ্গেল থাকি। জীবনে কি কাউকে চেয়েছেন এই যে একাগ্রাচিত্তে যে আপনি তাকে আপন করে পাবেন? চেয়েছি, আমি তো নারী মানুষ, আমার তো নারী, যেহেতু আমার মন দুর্বল, নারীদের মন দুর্বল, কেউ মিষ্টি কথা বললে আমরা গলে যাই, আবার ধাক্কাও খাই। যখনই গলে গিয়েছি তখনই ধাক্কা খেয়েছি, ধাক্কা খেয়ে আরো মানে ধাক্কা খেয়ে পরে গিয়ে আছাড় খেয়ে দাগ কেটে রক্ত বের হয়েই আরো বেশি শক্ত হয়ে গেছি। ব্যর্থ ভালো হয়েছেন না ব্যর্থ করেছেন? ব্যর্থ হয়েছি বিধায় আজকে অনেক কিছু শিখতে পেরেছি। তা আমি আরো ব্যর্থ হতে চাই, আরো কিছু শিখতে চাই,
ব্যর্থতার মাঝে আপনি সফলতা খুঁজে পাবেন। এ পর্যন্ত জীবনে কতটা প্রেমের অফার হয়েছে? অনেকেই প্রেমের অফার পেয়েছি, কিন্তু সেগুলোকে প্রেম বলে না। এখন দেখবেন যে আগের মতো লাইলি মজনি শিরি ফরাদের মতো প্রেম নেই। এখন যেগুলো প্রেমের অফার আসে সেগুলো প্রেম না। প্রেমের নামে ছলো না, প্রেমের নামে মানে শারীরিক সম্পর্ক, প্রেমের নামে মানে গিভ এন্ড টেক, মানে ওই প্রেম আমি চাই না। আমি যে প্রেমটা চাই, আমি যাকে চাবো সে যদি আমার মনের মতো না হয়, সে যদি আমাকে না বুঝে, সে যদি আমার স্বপ্নটাকে না বুঝে, সে যদি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট হতে না দেয়, সেই স্বপ্ন না, সেই পুরুষ না, সেটাকে ভালোবাসা বলে না। আমি সেই ভালোবাসার পুরুষ চাই। বিয়ে করবেন কখন? এটা কোনো নির্দিষ্ট সময় নেই, আমি বিয়ে না করতে পারি, আমি কাউকে চিরকুমারী বিয়ে হয়ে থাকতে করবেন চাই। এরকম কি এখনো ভেবে রেখেছেন? আমি বিয়েতে আমি 100%ই নামত, মানে বিয়েটা করতে চাই না, কারণ আমি জীবনে অনেক ধোঁকা খেয়েছি। আর বেশিরভাগ সময় আমার জীবনে সুগার ডেডিরা বেশি আসে। মানে কোনো ইয়াং ছেলে আমি পছন্দ করি না, আমি নিজেও পছন্দ করি না। আমার জীবনে যখন প্রথম প্রেম এসেছিল আরো 2010-11 তখন আমি ছোট, তখন আমি জব করতাম। মানে নায়িকা হতে এসে তো আমি না চলচ্চিত্র মিডিয়া জগৎ চিনি না। তখন আমি জব করতাম, তখন একজন সুগার ডেডি আমার জীবনে এসেছিল। আর তার বয়স মেবি 50 ছিল তখন, তার বাচ্চাও ছিল 7-8টা, তিনি বিয়েও করেছিলেন 8-10টা, তখন আমি বুঝি না। কিন্তু উনি পান খেত, কে মাথায় পড়া ছিল। তা ওনাকে আমি বলতাম বুইরা বেশি করে পান খাও, বুইরা বেশি করে পান খাও, মানে এরকম চেতাইতাম, জব করতাম একই জায়গায়। হ্যাঁ, উনি বলতো তুমি আমাকে বুইরা বুইরা বলো, তোমাকে আমি দেখাই দেবো। তা ওই ছেলেটা আমাকে মানে সে যদি বিবাহিত, তার আমার থেকে বড় বয়সী 4-5টা মেয়ে ছিল, তার ওয়াইফ ছিল 4-5 জন। তো সেই থেকে আমি ঠকেছি। এরকম শুধু উনি তো প্রথম জীবনে ঠকেছি। মানুষ প্রথম জীবন ধাক্কাটা যে খায়, সেই ধাক্কাটা কিন্তু বড় ধাক্কা। প্রথম প্রেম এবং প্রথম ধাক্কা, এটা সবচেয়ে জীবনের ধাক্কা। সেটা থেকেও শিখেছি। এবং তারপরেও যে মানুষের প্রেম তো আর থেমে থাকে না, ওটা তো আর প্রেম না, তখন আমি ছোট ছিলাম। অভিনয়ের জুটি তো পেয়েছেন অনেক, কিন্তু লাইফের জুটি এখন পর্যন্ত পাননি, কিন্তু নিবেন আর কত বছর পর? আমার মনে হয় না যে আমি কখনোই নিতে পারবো, কারণ আমি চিরকুমারী হয়ে থাকতে চাই, এই জন্যই থাকতে চাই। আমি কাউকে বিশ্বাস করি না। এখন প্রেম মানে আমার কাছে প্রেমের আরেক নাম হলো ঘৃণা। আমার কাছে হলো ঘৃণা। আমি এখন ছেলেদেরকে শুধু ঘৃণাই করি। ভালোবাসতে আমি ভালোবাসি না। আমি শুধু বাসি কাজের ক্ষেত্রে। এটা আমার মানে স্পষ্টবাদী, আমি মিথ্যা কথা বলি না। আমি কাজের ক্ষেত্রে সবাইকে ভালোবাসি। আর এর বাইরে আমি সবাইকে ঘৃণা করি। এই জন্যই ঘৃণা করি যে মানুষ আমাকে প্রতিটা পদে পদে, মানুষ আমাকে প্রতিটা জায়গায় আমাকে এমন ভাবে যন্ত্রণা দিয়েছে, আমাকে এমন ভাবে ধাক্কা দিয়েছে, আমাকে এমন ভাবে স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে, যেখানে ভালোবাসার ক্ষেত্রে আমার ভিতরে শুধু আগুনই জ্বলে। এখানে আগুন ছাড়া আমার জীবনে ভালোবাসার কিছু নাই। আমি যদি পারি ভালোবাসার বিপক্ষে যা আছে আমি এখন তা করব, কিন্তু ভালোবাসবো না। ভালোবাসা আমার জন্য না, আমি বুঝে গেছি। যদি ভালোবাসা আমার জন্য হইতো, তাহলে বাল্যকালে আমি ঠকতাম না, আমাকে ঠকাইতো না মানুষ। বাল্যকাল থেকে আমি ভালোবাসা নিয়ে ঠকে আসছি। তাই ভালোবাসা আমার জীবনে একটা অভিশপ্ত। এই ভালোবাসাকে আমি চাই না। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনি আসলে যাই হোক, এ পর্যন্ত কতটি আইফোন পেয়েছেন? আমার সুগার ডেডি নাই, এই জন্য আমি একটা আইফোনও গিফট পাই নাই। যদি আমি পেয়ে থাকি, সেটা আমার নিজের টাকায় আমি কর্ম করেছি। আমি নিজের টাকায় চলি, নিজের টাকায় কাজ করি, নিজে কর্ম করে খাই, পরিশ্রম করি। আমার কোনো সুগার ডেডি নেই, আমি কোনো ব্যাট শেয়ার করি না। আমি কারোর সাথে কক্সবাজার ডেটিংয়ে যাই না, যদি যাই কাজের ক্ষেত্রে যাই। তো আমি ডেটিংও করতে পারবো না, আমি ফিটিংও মারতে পারবো না, সুগার ডেডি নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবো না, আমি স্পন্সর নিতে পারবো না। আমি নিজের কষ্টের টাকা দিয়ে ইনকাম করে আমার যতগুলো ড্রেস আপনারা দেখেন আমার নিজের টাকায় কিনা, আমি নিজের টাকা দিয়ে বানানো। তন্ময় কিনি, আমি প্রতিটা ড্রেস কিনি এবং খাই। তো সুগার ডেডি আমার জীবন আসবো না, আর 2 নম্বরের কাছে আমার পক্ষে করাও সম্ভব না, যার কারণে আইফোনের অফার কি পেয়েছেন? হ্যাঁ, অফার পেয়েছিলাম, কিন্তু সুগার ডেডি তো আমি পছন্দই করি না, কারণ তারা আমাকে ঠকায়। ইয়াং ছেলেরা আরো বেশি ঠকায়। সুগার ডেডিরা ভালোবাসা একটু বুঝে তারা, কিন্তু ইয়াং ছেলে যারা আছে তারা তো আগামী কোন কাজটা পাচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে বা আপনার কাছ থেকে আপনার কোন কাজ? আমার প্রতিষ্ঠান থেকে আপনি অনেক কাজই পাবেন। আমি মেঘলন্তরা মাল্টিমিডিয়া থেকে অনেক নাটক বানাচ্ছি, সিনেমা বানাবো। আমার জীবন কাহিনী নিয়ে, একটি মেয়ের জীবন কাহিনী সিনেমার নাম, এটা নিয়ে আমি শুরু করবো। সেখানে শুধু বাস্তব ঘটনা আমি তুলে ধরবো। মাল্টিমিডিয়ার নামটা একটু মেঘলন্তরা মাল্টিমিডিয়া আমার চ্যানেলের নাম। আপনারা যারা দেখবেন, শুনবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেল থেকে আমি প্রযোজনা করে আমি সিনেমা বানাবো। কোনো সুগার ডেডি প্রযোজক করবে না, কোনো প্রযোজকের সাথে বেট শেয়ার করে আমি সিনেমা বানাবো না। আমার টাকার ইনকামের কষ্টের টাকা দিয়ে আমার জীবনে যে ঘটে গেছে অহরহ ঘটনা, আমি সেই ঘটনা দিয়ে বাস্তব চলচ্চিত্র, মানে কোনো কল্প কাহিনী নয়, একদম বাস্তব কাহিনী দিয়ে আমি সিনেমা তৈরি করব, যাতে মানুষ সিনেমাটা দেখে বুঝে যে একটা মানুষ স্বপ্ন পূরণ করতে গেলে তার জীবনে এত কষ্ট তৈরি করতে হয়, যে মানুষ শুধু সিনেমাতে নায়িকা হওয়ার জন্য আসে না, তার স্বপ্ন পূরণ করে। এখানে একটা মানুষের স্বপ্ন নিয়ে খেলা করার জায়গা না, স্বপ্নটা অনেক বড়। মানুষ স্বপ্ন দেখে আসে, আর সেই স্বপ্ন নিয়ে যারা মানুষের সাথে খেলা করে, মানুষকে ঠকায়, প্রতারণা করে, তাদের বিরুদ্ধে গিয়ে আমি আমার জীবনের কাহিনীতে একটা সিনেমা বানাবো, যে সিনেমা দেখে প্রতিটা মানুষ কান্না করবে যে না, একটা মেয়ে মেঘলা অন্তরা সিনেমার জন্য এসে ঢাকা শহরে এত যুদ্ধ করে, এত স্ট্রাগল করে আজকে সে স্বপ্ন হয়েছে।
আর সেদিনই আমার সাবানা হওয়ার স্বপ্নটা পূরণ হবে। আপনারা দোয়া করবেন। কবে শুরু করতে যেহেতু আমার নিচের টাকা, কষ্টের টাকা, এটা তো আর কালো টাকা না। আমার সময় লাগবে। আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি গুটি গুটি পা জীবন এই পর্যায়ে এসেছি। ঠিক সিনেমাটাও আমি হাঁটি হাঁটি গুটি গুটি পা করে একটু একটু করে আমি যতদিনে পারি, কারণ আমার বাস্তব জীবনের চরিত্রে আমার বিভিন্ন লোকেশনে যেতে হবে, আমাকে গ্রামে যেতে হবে। আমি যেখানে যেখানে এই আমাকে অবহেলা করা হয়েছে বা যেখানে যেখানে আমি প্রতারিত হয়েছে, যাদের কাছে প্রতারিত হয়েছে, সেই লোকগুলোকে আমার খুঁজে বের করতে হবে, সেরকম মানুষের গেট আপ দিতে হবে। মানে সে বাস্তব চরিত্র দিয়ে আমি করতে চাই। তো আমার সময় লাগবে হয়তো। আর আপনি দেখবেন যে সৎ পথে চলতে গেলে অনেক কষ্ট হয়, একটু সময় লাগে। তা আমার হয়তো সময় লাগবে। মুভির বাজেট কত? এটাই বিগ বাজেট, কারণ এটা তো আমার জীবনের গল্প। আমার সারা জীবন এই 22 বছরের জানি, কষ্ট, অবহেলা, মানে একটা যে মানে একটা হিস্টোরি, মানে ইতিহাস, সেই ইতিহাস তুলতে গেলে অনেক টাকার দরকার। কিন্তু সেই টাকা হয়তো আমাকে কেউ স্পন্সর করবে না। তবে আমার কিছু ভাই ব্রাদার আছে আমাকে ভালোবাসেন, যারা হয়তো আমার কিছু বিদেশি ভাই ব্রাদার আছে, বা যদি ভালোবেসে কেউ আমাকে ডোনার করতে চান, ভালোবেসে, কোনো কালো টাকার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, বেড শেয়ারের বিনিময়ে না, কেউ যদি ভালোবেসে চান যে আমার স্বপ্ন পূরণ করার জন্য, আমার সাবানা হওয়ার জন্য, আমার জীবনের হিস্টোরি দিয়ে যে সিনেমাটা আমি তৈরি করবো, যদি হেল্প করতে চান অবশ্যই আমি নিব। তবে অনেক সময় লাগবে, এটা কোটি টাকার উপরে যাবে, কারণ এটা আমার জীবন হিস্টোরি দিয়ে অনেক, এখানে অনেক কিছু আছে ভাই। আবার বলেন কত টাকা যাবে? এটা প্রায় কোটি টাকার উপরে যাবে, কারণ আমার জীবনের হিস্টোরি দিয়ে এখানে অনেক সবকিছু নাম রিয়েল কি যাবে। দেবেন? সরি, মুভির নাম কি? নাম সিলেক্ট করছে? একটি মেয়ের জীবন কাহিনী, মানে আমার জীবন কাহিনী হয়তো বা কোনো কারণে আমি নামটাকে পরিবর্তনও করতে পারি। যাক, প্রতীক্ষা রইল আপনার বিয়ের নামাজের জন্য। ভাই তোমার গানের সিরিয়াল